আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যেটা পড়াবো, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ। বর্ণবাদ সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আমি তার সূত্র ধরেই বর্ণবাদের বিকাশ এবং আইন সমূহগুলি আলোচনা করব। বর্ণবাদ আলোচনা করতে গিয়ে একটা শব্দ বলেছিলাম, অ্যাপারথাইড, যেটা ওলন্দাজ শব্দ, সেটা সরাসরি ইংরেজিতে চলে আসছে। এটা আবার ইংলিশেও কিন্তু, আমার ইংরেজি ভাষায় কিন্তু এটা অ্যাপারথাইড বলা হয়। আবার এই অ্যাপারথাইড যে বিকাশ দক্ষিণ আফ্রিকায়, সেখানে আমরা দেখি যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি প্রতিনিধি ছিলেন, তার নাম বলে যে তোমার এখানে বোর্ডে লিখে দিয়েছি, জন ভ্যান রাইবি। উনি 1652 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ক্যাপ এলাকায় উনি কলোনি স্থাপন করেন, যেটা ক্যাপ কলোনি নামে পরিচিত ছিল। এবং পরবর্তীতে ওনার সূত্র ধরে পরবর্তীতে আমরা দেখি যে ওলন্দাজ যে বসতিগুলি, এটা দিন দিন বাড়তে থাকে। এবং আবার 1685 খ্রিস্টাব্দে দেখা যায় কেপ এলাকায় বা 125টি ওলন্দাজ পরিবার ওইখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। এবং একই সময় এই পরবর্তী 1688 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ওলন্দাজদের সাথে অন্যান্য জাতি, বিশেষ করে ফরাসি এবং জার্মানরা কিন্তু এখানে বসতি স্থাপন করে। এবং বলা হয় প্রায় 200 ফরাসি, যারা ক্যালভিন মতবাদের অনুসারী ছিল, তারা এখানে ক্যাপ এলাকায় বসতি স্থাপন করে। এবং এর আগে একটা শব্দ বলছে, তাদেরকে আফ্রিকান বলা হচ্ছে। আফ্রিকান বানানটি AF RIKAAN, আফ্রিকান। এখানে আফ্রিকান বলতে বোঝাচ্ছে কাদেরকে? যারা জার্মান ছিল, ফরাসি ছিল, ওলন্দাজ ছিল, তারা সবাই সাদা চামড়া, যেটা আমরা বলি শ্বেতাঙ্গ, তাদেরকে কিন্তু আফ্রিকান বলা হচ্ছে। আর আমরা যারা আফ্রিকায় যারা এখানে অধিবাসী ছিল তৎকালীন সময়, তাদেরকে আমরা এক কথা বলছি কৃষ্ণাঙ্গ বলছি। আবার এর সূত্র ধরে পরবর্তীতে বলা হয় যে কেপ এলাকায়, মানে 18 শতকে কেপ এলাকায় দেখা যায় প্রথম দিকে 1708 সালে প্রায় 17 জন শ্বেতাঙ্গ ওইখানে বসতি স্থাপন করে। এবং কেপ এলাকায় বসতি স্থাপন করার সাথে সাথে কিন্তু ওদের মানে ওইখানকার ওদের জমি অধিগ্রহণ করে এবং খামার গড়ে তোলে এবং পশুপালন, এই সব কার্যকলাপ বেড়ে যায়। যেমন এখানে খামারগুলিতে আমার কৃষিক্ষেত্রে যারা কাজ করে তারা সবাই ছিল কৃষ্ণাঙ্গ। আবার ওলন্দাজ ভাষায় যেহেতু ওরা কৃষিকাজের সাথে জড়িত ছিল, সেজন্য তাদেরকে কি বলা হচ্ছে, আমি বলেছিলাম, ওদেরকে বলা হচ্ছে বুয়ার। বুয়ার অর্থ কৃষক। আবার পরবর্তীতে এই যে ওলন্দাজ, জার্মান, ফরাসি, ওদের আগমনের ফলে ওইখানে একটা শ্বেতাঙ্গ সমাজ গড়ে ওঠে। আবার এর ফলে যারা স্থানীয় শিকারী সমাজ ছিল, পশুপালন সমাজগুলি ছিল, আবার স্বতন্ত্র যে অস্তিত্ব ছিল সেটা বিলুপ্ত ঘটে। আবার 18 শতকে এসে দেখা যায়, বিশেষ করে 18 শতকে দেখা যায় যেখানে ওলন্দাজদের সাথে সাথে বিশেষ করে ইউরোপিয়ানদের আরো অন্যান্য জাতিগুলি, বিশেষ করে ব্রিটিশরা এখানে আগমন ঘটে। এবং 1755 খ্রিস্টাব্দে ব্রিটিশরা কেপ এলাকায় আগমন করে। এবং খুব সম্ভবত ওরা কেপ প্রদেশটা, এখানে লিখা আছে 1805 খ্রিস্টাব্দে ব্রিটেন কেপ এলাকা দখল করে নেয়। আবার এই ব্রিটেন যখন কেপ এলাকা দখল করে, ওদের টার্গেট ছিল ওইখান থেকে ভারতবর্ষে, আজকে যে আমাদের ভারত যেটা বলতে পারি, তখন ভারত উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য ওরা কিন্তু কেপ এলাকাটা দখল করে। আবার এই দখলের সাথে সাথে ওরা কিন্তু এখানে প্রশাসন ব্যবস্থা কায়েম করে। এখানে একটা জিনিস লক্ষণীয় ছিল, বিষয় লক্ষণীয়, যে ব্রিটিশরা যে শাসন ব্যবস্থা কায়েম করেন, তোমাদেরকে পড়াইছি যে শাসন পদ্ধতিটা ছিল, তাদের শাসন পদ্ধতি ছিল মেনে ছিল পরোক্ষ, ইনডাইরেক্ট রুল। আবার ইনডাইরেক্ট রুলের যে নীতিটা ছিল, ওরা কিন্তু সরাসরি শাসন করতো না। মানে যেখানে কলোনি স্থাপন করতো, ওদের জনগণ দিয়েই কিন্তু ওরা ওই দেশ শাসন করতো। আবার ক্ষমতা কিন্তু থাকতো কাদের হাতে? ইংরেজদের হাতে।
এবং অন্যদিকে আমরা দেখি যে বিশেষ করে ফ্রান্স এবং পর্তুগাল, ওরা যে শাসন ব্যবস্থাটা কায়েম করে কলোনিতে, সেই শাসন ব্যবস্থাটা ছিল সমন্বয়মূলক শাসন ব্যবস্থা, যেটাকে আমরা সেন্স হল পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবং ওরা মনে করতো যে একজন পিতার কাছে যেমন সন্তান যেভাবে মানুষের, সেভাবে কিন্তু ওরা দেশটাকে এবং উপনিবেশগুলিকে নিজের দেশের মতো করে গড়ে তোলার চেষ্টা করে। আবার এই যে ব্রিটেনের যে নীতি, এই নীতিটাই কিন্তু বর্ণবাদ বিকাশে পরোক্ষভাবে কিন্তু সাহায্য করেছে, বর্ণবাদ বিকাশে। আবার কিভাবে? কারণ তারা কিন্তু ফ্রান্সে যেটা দেখা যায় যে অর্থনৈতিকভাবে এবং শিক্ষার যদি ফ্রান্সের সমকক্ষ বা ওই পর্যায়ে যেত, তখন কিন্তু ওদেরকে বিভিন্ন যোগ্যতার মতো ওদেরকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হতো, ওদেরকে বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো। কিন্তু ব্রিটেনে কিন্তু তা করা হতো না। ব্রিটেনে কিন্তু উপনিবেশের যে আলাদা প্রতিষ্ঠান তৈরি করা হয়, আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে ওদের শাসন ব্যবস্থা কার্যকরী করা হয়। সেই কারণে কিন্তু ব্রিটেনের সাথে উপনিবেশের জনগণের একটা দূরত্ব বাড়তে থাকে, একটা বৈষম্য বাড়তে থাকে। আমার পরবর্তী যেটা বর্ণবাদ বিকাশে একটা সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে। আবার এর পরবর্তীতে যেই ফলটা দ্বারা যখন ইংরেজরা এখানে কেপ এলাকায় গমন করে, তখন এই ইংরেজদের সাথে বিশেষ করে আফ্রিকান যারা ছিল, যাদেরকে আমরা বুয়ার বলছি, তাদের একটা বিরোধের সূত্রপাত হয়। এটা কারণ ছিল তারাও শ্বেতাঙ্গ ছিল, এবং অন্যদিকে ইংরেজরা কিন্তু শ্বেতাঙ্গ ছিল, কিন্তু ব্রিটিশরা আলাদা নিজস্ব স্কুল, ইংরেজি স্কুল, তারপর যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আদালত, বিভিন্ন পরিষদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় আলাদা একটা শ্বেতাঙ্গ সমাজ গড়ে তোলে। তারা কিন্তু ওলন্দাজ যে সমাজ ব্যবস্থা ছিল তাদের সাথে কিন্তু মিশে যায় না, যেটা আমরা দেখি ফরাসি এবং জার্মানির সাথে যে ওলন্দাজ সংস্কৃতির যে একটা ঐক্য গঠিত হয়, কিন্তু ওই ব্রিটিশদের সাথে সেই ঐক্যটা গঠিত হয় না। এবং এর এর ফলশ্রুতিতে আমরা বলতে পারি যে আফ্রিকানদের সাথে বা বুয়ারদের সাথে ইংরেজ শ্বেতাঙ্গদের সাথে একটা দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। এটার ফল আমরা দেখছি যে পরবর্তীতে যে 1840-এর দিকে, ঊনবিংশ শতকের বলা যায় 5,000 ব্রিটিশ অধিবাসী আফ্রিকায় এসে পৌঁছায়, দক্ষিণ আফ্রিকায়। এবং তৎকালীন কেপ এলাকার একটা প্রদেশ ছিল নাটাল প্রদেশ, তোমরা নাম শুনেছ। ওই প্রদেশে ওরা বসতি স্থাপন করে এবং ব্রিটিশ প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত হয়। আবার এই পরিস্থিতিতে যে কেপ এলাকায় যে বুয়াররা ছিল, তারা আস্তে আস্তে দেশ ত্যাগ করতে থাকে, এবং 1836 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় এক দশকের মধ্যে প্রায় 14,000 আফ্রিকান কেপ কলোনি ত্যাগ করে। আমার পার্শ্ববর্তী যে দেশ, সেটা বলা যায় পার্শ্ববর্তী প্রদেশ ট্রান্সবালে ওরা কিন্তু স্থানান্তরিত হয়। আবার পরবর্তীকালে ট্রান্সবালকে একটা প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আবার এই যে ট্রান্সবালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন ট্রান্সবাল প্রজাতন্ত্রের, তার নাম ছিল বলা হয়, উনি ছিলেন বুয়ার। আবার তার টার্গেট ছিল ওই কৃষ্ণাঙ্গদের সাথে কৃষ্ণাঙ্গদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, আবার তাদের মধ্যে একটা বৈষম্য তৈরি করে। আবার উনি যেটা মনে করছেন, কৃষ্ণাঙ্গরা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এবং তার ওনার বক্তব্য ছিল যে কৃষ্ণাঙ্গের দায়িত্ব হলো শ্বেতাঙ্গদেরকে মান্য করবে, এবং তাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলে মনে করা হতো। আবার এইভাবে কিন্তু আমরা দেখি যে শ্বেতাঙ্গ যে সমাজটা ছিল, বুয়ার যে সমাজটা ছিল, সেটাই কিন্তু বর্ণবাদ বিকাশে সাহায্য করে। আবার একই সময়ে সাথে সাথে আমরা দেখি যে ব্রিটেনের যে সমাজটা ছিল, শ্বেতাঙ্গ সমাজ, তাদের সাথে কিন্তু বুয়ার সমাজের একটা বিরোধের সূত্রপাত হয়। আবার এই বিরোধের সূত্র ধরে প্রায় বলা হয় যে 1836 থেকে 1848 পর্যন্ত অনেক এই বুয়াররা কিন্তু দেশ ত্যাগ করে, এবং ওরা কিন্তু এই বুয়ার সমাজ ইংরেজ যে বা ব্রিটিশ যে সমাজটা ছিল তাদেরকে সৌন্দর্যকে দেখা শুরু করলে। এটার মূল কারণ ছিল যে ইংরেজ যে সমাজটা ছিল তারা উন্নত ছিল, তাদের আধিপত্যটা বেশি ছিল। অন্যদিকে বুয়ার সমাজের ততটা আধিপত্য ছিল না, কারণ ততদিনে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু হীরার খনি,
তারপরে স্বর্ণের খনি, সেগুলি কিন্তু আবিষ্কৃত হতে শুরু করে। মানে এইগুলির দায়িত্বে ছিল ইংরেজ শ্বেতাঙ্গ সমাজ। আবার অন্যদিকে পশু পালন, তারপর আমরা বলতে কৃষি খামার, এগুলির দায়িত্বে ছিল বলা যায় বুয়ার সমাজ, যেটাকে আমরা বলতে পারি ডাচ সমাজ। আবার সেই কারণে কিন্তু তাদের মধ্যে একটা বিরোধের সূত্রপাত। মানে অর্থনৈতিক মূল মেরুদণ্ড, অর্থনৈতিক মূল দায়িত্বটা ছিল ব্রিটিশদের হাতে বা ইংরেজ সমাজের হাতে। আবার অন্যদিকে আমরা বলতে পারি যে যারা কাজ করত তাদের দায়িত্ব ছিল বলা যায় ডাচ যারা ছিল তাদের হাতে। আবার এই ফলে কিন্তু তাদের মধ্যে একটা বিরোধের সূত্রপাত হয়, কারণ ইংরেজরা কিন্তু দক্ষিণ আফ্রিকাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে, পুঁজি বিনিয়োগ করে। অন্যদিকে বোর যে সমাজ ছিল তাদের বিনিয়োগ তুলনামূলকভাবে কম ছিল। আবার এই প্রসঙ্গে একটা বিষয় জেনে রাখা দরকার আমাদের, যে 1910 খ্রিস্টাব্দে বলা হয়, 1910-এর দিকে দক্ষিণ আফ্রিকা বোর প্রধান যিনি ক্ষমতা গ্রহণ করেন, আবার উনি কিন্তু বর্ণবাদকে বলা যায় পাকাপাকিভাবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। আবার 1917 সালে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন দক্ষিণ আফ্রিকার, আবার উনি যে বক্তব্য দেন সেটা আমি একটু বলছি। যেমন ওনার বক্তব্য ছিল, কালো এবং সাদাদের এলোমেলো সংমিশ্রণ কালোদের অবস্থার উন্নতি ঘটাবে না, বরং সাদাদের অবস্থার অবনতি ঘটাবে। সেই কারণে যে বলা যায় ভূমি মালিকানা, তারপরে আবাস স্থাপন, সরকারি ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে এই পৃথকীকরণ নীতি প্রয়োগ করতে হবে। মানে এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গর কি থাকবে, আলাদা থাকবে। এমন শ্বেতাঙ্গর এবং কৃষ্ণাঙ্গর যদি আলাদা থাকে, তাহলে কিন্তু খ্রিস্টের যে সভ্যতা বলা হয়, আবার শ্বেতাঙ্গ যে সমাজ, তাদের যে তাদের সম্মান রক্ষা হবে, এবং খ্রিস্ট সমাজ কিন্তু সভ্যতা রক্ষা পাবে। তার মানে বলা হচ্ছে যে এমন 1910-এর পরের থেকে কিন্তু বর্ণবাদ চরম আকার ধারণ করে, এবং যে সমস্ত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ক্ষমতায় আসে তারা সবাই কিন্তু বেশিরভাগ ছিল সবাই বুয়ার। আবার এই কারণে কিন্তু দেখা যায় তাদের টার্গেট ছিল যে কৃষ্ণাঙ্গদেরকে কোনোভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আবার 1912 খ্রিস্টাব্দে আমরা দেখি যে দক্ষিণ আফ্রিকায় যে পার্টি ক্ষমতা, সে পার্টির নাম ছিল ন্যাশনালিস্ট পার্টি। এবং তারা কিন্তু উগ্র আফ্রিকার জাতীয়তাবাদকে বিশ্বাস করত। আবার এই জাতীয়তাবাদের লক্ষ্য ছিল দুইটা, একটা হলো অশ্বেতাঙ্গ সমাজ কে বৈষম্যের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। অশ্বেতাঙ্গ কারা, কি মেনলি বোঝাচ্ছে এখানে কৃষ্ণাঙ্গদের। আরেকটা বৈশিষ্ট্য ছিল, অন্যদিকে ইংরেজি যারা ভাষায় কথা বলতো, মানে ইংরেজ সমাজ যারা ছিল, তাদের তুলনায় নিজেদের স্থানকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। কারণ ইংরেজের শ্বেতাঙ্গ ছিল, অন্যদিকে আমরা দেখি আফ্রিকানরা শ্বেতাঙ্গ ছিল। কিন্তু আফ্রিকানদেরকে বলা হচ্ছে বুয়ার শ্রেণী, কারণ তারাই এখানে কিন্তু প্রথম বসতি স্থাপন করে, যাদেরকে আমরা ডাচ বলছি, যাদেরকে আমরা ওলন্দাজ বলছি। এবং এই মাধ্যমে তাদের এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তারা ওইভাবে শাসন ব্যবস্থা কায়েম করে। এবং পরবর্তীতে 1948 সালে নির্বাচনের প্রাককালে যে ন্যাশনালিস্ট পার্টি ছিল, তারা নির্বাচন ইস্টারে যেটা বলে আমাদের দেশের নিতে হওয়া উচিত, পৃথকভাবে কি করতে, পৃথকভাবে সবাইকে রাখতে হবে এবং বর্ণ বিদ্বেষকে উৎসাহিত করতে হবে। আবার এই উদ্দেশ্য নিয়ে এটির পিছনে যুক্তি ছিল যে দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হচ্ছে দক্ষিণ আফ্রিকা মঙ্গল করা, শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গ উভয় অংশকে সুখে স্বাচ্ছন্দ্যে এবং উন্নতি বিধান করা। আবার পরবর্তীতে আমরা যেটা দেখি যে 19 শতকে 50-এর দশকে অর্থনৈতিক সমৃদ্ধি যখন অর্জিত, তখন অশ্বেতাঙ্গরা কিন্তু আরো অধিক হতাশাগ্রস্ত হয়, এবং তখন কিন্তু অশ্বেতাঙ্গদের সাথে শ্বেতাঙ্গদের একটা বিরোধের সূত্রপাত হয়। আবার এই অশ্বেতাঙ্গদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, বলা কৃষ্ণাঙ্গদের নিয়ন্ত্রণ করার জন্য তখনকার সময় যে সরকার ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন রকম আইন প্রয়োগ করে। এই আইনগুলো আমি একটু আলোচনা করে আমি এখানে লিখে দিয়েছি। প্রথম যে আইনটা আমরা বলতে পারি আইনটা করে, সেটার নাম ছিল ল্যান্ড অ্যাক্ট 1913।
আবার পরবর্তীতে কিন্তু এই আইনটাকে আরও সম্প্রসারিত করার জন্য নেটিভ ট্রাস্ট অ্যান্ড ল্যান্ড অ্যাক্ট 1936 সালে আইনটা পাশ করা হয়। আবার নেটিভ ল্যান্ড অ্যাক্টটা ছিল এর মাধ্যমে নিয়ম করা হয় যে বিশেষ বিশেষ সংরক্ষিত এলাকা ছাড়া কৃষ্ণাঙ্গরা অন্য কোথাও বসবাস করতে পারবে না। আবার এটাকে কিন্তু আরেকটু গুরুত্ব দেওয়া হয় যে নেটিভ, যেটার নাম হচ্ছে নেটিভ ট্রাস্ট অ্যান্ড ল্যান্ড অ্যাক্ট 1936 সালে এটা পাশ করা হয়। আবার সেটা কিন্তু আরও কিন্তু আইনটাকে সংরক্ষিত করা হয়। আবার পরবর্তীতে আরেকটা আইন পাশ করা হয়, মাইন্স অ্যান্ড ওয়ার্কার অ্যাক্ট। এই আইনটা ছিল বলা হয় যে খনিজ এলাকা ছিল, আফ্রিকার যে খনি এলাকাগুলি ছিল সেই এলাকায় এই আইনটা পাশ করা হয়। মূলত এটার মূল উদ্দেশ্য ছিল শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ শ্রমিকদের পৃথক রাখার ব্যবস্থা করা হয়। এই প্রথম সরকারিভাবে কোনো আইন পাশের মাধ্যমে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের পৃথকীকরণের ব্যবস্থা করা হয়। এই আইন শুধু খনি এলাকায় সীমাবদ্ধ ছিল। এবং এই আইনটাকে আরও শক্তিশালী করার জন্য পরবর্তীতে বলা হয় কালার বা অ্যাক্ট পাশ করা হয় 1926। এবং এই আইনের মাধ্যমে বলা হয় যে কিছু কিছু খনি এলাকায় কিছু কিছু শিল্পের নির্দিষ্ট কাজগুলি বা চাকুরির ক্ষেত্রে অশ্বেতাঙ্গরা কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। ওই কাজগুলি অশ্বেতাঙ্গরা করতে পারবে না, শুধুমাত্র কারা করবে, শ্বেতাঙ্গরা করবে। আবার পরবর্তীতে আরেকটা আইন পাশ করা হয়, যে আইনগুলো আমি পরপর বলে যাচ্ছি, যে প্রহিবিশন অফ মিক্সড ম্যারেজ অ্যাক্ট। এই আইনের মাধ্যমে 1949 সালে এই আইন পালন করা, যার মাধ্যমে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ করা হয়। তারপরে যে আইনটা ছিল সেটা গ্রুপ এরিয়া অ্যাক্ট 1950 সালে। এই আইনের মাধ্যমে বলা আফ্রিকার জনগোষ্ঠীকে প্রধানত 3টি ভাগে বিভক্ত করা হয়। একটা ছিল শ্বেতাঙ্গ, আরেকটা বলছে কৃষ্ণাঙ্গ, আরেকটা বলা হচ্ছে কালার। আবার কালার এবং কৃষ্ণাঙ্গদের প্রত্যেককে কোনো না কোনো গোত্রের সাথে কি বলা হয়, গোত্রের সাথে বিভক্ত করা, আবার গোত্রের অধীনে রাখা হয়। মানে যে স্বতন্ত্র, আবার এই গোত্রগুলি কিন্তু স্বতন্ত্র নির্বাচনী এলাকার মধ্যে করা হয় এবং তাদের এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়। মানে এই বলা হয় কৃষ্ণাঙ্গ, এবং তাদেরকে বলছি, যাদেরকে আমরা বলছি কালার, এদেরকে কিন্তু এক একটা গোত্রের অধীনে নিয়ে আসা হয়। তারপর আমরা যেটা দেখি পপুলেশন রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই আইনের মাধ্যমে এরা যে একটা ছিল সেটা সহযোগী হিসেবে এই আইনটা পাশ করা হয়। আবার এর মাধ্যমে দেশের প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ গোত্রের ভিতরে নাম লিপিবদ্ধ করার আদেশ দেওয়া হয়। তারপরে ছিল সেপারেট রেজিস্ট্রেশন অফ ভোটার্স অ্যাক্ট 1951। এই আইন পাশ করা হয় এবং এর মাধ্যমে শ্বেতাঙ্গদের জন্য ভোটাধিকার সংরক্ষণের স্বার্থে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের পৃথক ভোটার তালিকা ব্যবস্থা করা হয়। এই একই সাথে কালারদের ভোটার তালিকা বাতিল করা হয়। কালার বলতে এখানে বোঝাচ্ছে কৃষ্ণাঙ্গরা, এশিয়ার বিভিন্ন দেশে যারা জনগণ ছিল তাদেরকে এখানে কালার বলা হচ্ছে। এখন পরবর্তীতে আরেকটা করা হয় যেটা বলে সাপ্রেশন অফ কমিউনিজম অ্যাক্ট। কমিউনিজম অ্যাক্ট যেটা বলা হয়েছিল যে সাপ্রেশন অফ কমিউনিজম অ্যাক্ট। এই আইনটা ছিল যে বৈষম্য, মানে কৃষ্ণাঙ্গদের সাথে যে বৈষম্যমূলক আইনগুলি তৈরি করা হয়, এই আইনের বিরুদ্ধে যাতে কৃষ্ণাঙ্গরা কোনো সফল আন্দোলন সফল আন্দোলন করতে না পারে, বা সেজন্য এই আইনটা করা হয়। এবং এর মাধ্যমে কোনো সংগঠন বা প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করার ব্যবস্থা করা। কাদের? এটা কৃষ্ণাঙ্গদের। তারপরে একটা আইন ছিল নেটিভ লেবার রেজিস্ট্রেশন রেগুলেশন অ্যাক্ট। এই আইনে একজন অশ্বেতাঙ্গ শ্রমিক বা কর্মচারীর পক্ষে তার নিয়োগকর্তার কোনো আদেশ পালনে অস্বীকার করা অথবা তার চুক্তি ভঙ্গ করার অপরাধকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। তার মানে যে অশ্বেতাঙ্গ যারা ছিল, অশ্বেতাঙ্গ বলতে এখানে কিন্তু কালার পিপলও ছিল, তারা কিন্তু আদেশ পালন করতে অস্বীকার করতে পারবে না। এটাকে অপরাধ হিসাবে, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে।
তারপরে যে আইনটা ছিল ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, সেটা 1957 সালে এই আইনের মাধ্যমে বলা হয় গোত্রীয় পার্থক্যের ঊর্ধ্বে এবং সংহতির ভিত্তিতে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে গঠিত শ্রমিক সংগঠনগুলি গোত্রীয় পার্থক্যের ভিত্তিতে সংগঠিত করার নির্দেশ দেওয়া হয়। মানে আলাদা আলাদা থাকবে, কোনো ঐক্যবদ্ধ হতে পারবে না, আলাদা গোত্রে বিভক্ত থাকবে। তারপরে ছিল জব রিজার্ভেশন অ্যাক্ট। এই আইনের অধীনে সরকারি কার্য এবং শিল্প, তারপর খনি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শ্বেতাঙ্গদের জন্য চাকরি সংরক্ষিত করা হয়। অশ্বেতাঙ্গদের না, কালারদের না, মানে এখানে মেইনলি করা হয় সরকারি যত রকম অফিস আদালত বলা যায়, শিল্প কারখানা, এখানে কিন্তু শ্বেতাঙ্গদের চাকরিগুলি সংরক্ষিত করা হয়। মানে এই চাকরিগুলি শ্বেতাঙ্গদের জন্য নির্ধারিত, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ মানে চাকরি ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখছি যে শ্বেতাঙ্গ এবং বলা যায় অশ্বেতাঙ্গদের মধ্যে একটা চাকরিতে বৈষম্য তৈরি করা হয়। তারপর হচ্ছে প্রিজনস অ্যাক্ট, এটা পাশ করা 1959 সালে। এই আইনে বলা হয় জেলখানা অথবা এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে কোনো বিবরণ প্রকাশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মানে জেলখানা বা যেখানে অশ্বেতাঙ্গ বা যাদেরকে আটক করা হয় সে সম্পর্কে কোনো তার অবস্থান সম্পর্কে বা বিবরণ প্রকাশ সম্পর্কে নিষেধাজ্ঞা এখানে আরোপ করা আইনের মাধ্যমে। তারপর আমরা দেখি যে আইনটা ছিল যেটাকে বলে পাস ল, সেটা কিন্তু অনেক আগেই কিন্তু পাস করা হয়েছিল। পরবর্তীতে আমরা বলা হয় 1952 সালে এই আইনের মাধ্যমে কৃষ্ণাঙ্গ নাগরিকদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র বহন করতে হতো। আবার এতে এই পরিচয়পত্রে কিন্তু যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকতো। আবার পরিচয়পত্র যদি না থাকতো, কোনো জায়গায় যেতে হলো গ্রেপ্তার করা হতো। আবার 1986 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আইনটা বলবৎ ছিল। গড়ে প্রতি বছর বলা 2 লাখ লোককে কারারুদ্ধ করা হয়। কিসের জন্য? বা এই ইয়ার জন্য, পরিচয়পত্র যারা বহন না করতো তাদেরকে কারারুদ্ধ করা হতো। তারপর আমরা দেখি যে নেটিভ লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই আইনের মাধ্যমে শহর এলাকায় কৃষ্ণাঙ্গদের স্থায়ীভাবে বসবাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাছাড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরুষ এবং মহিলার গতিবিধির উপর কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। সংগঠিত এলাকা বা বান্তুস্থানের বাইরে কৃষ্ণাঙ্গরা 72 ঘন্টার বেশি কি করতে পারতো না, অবস্থান করতে পারবে না, যদি না তারা প্রমাণ করতে পারে যে বান্তুস্থানের বাইরে যে এলাকা তারা কাজ করে ওই মালিকের অধীনে প্রায় 15 বছর চাকরি করেছে। তার মানে তাদের কোনো গতিবিধির উপর কিন্তু বিধিনিষেধ আরোপ করে, তারা কোনো জায়গায় যেতে পারতো না। তারপর আমরা দেখি রিজার্ভেশন অফ সেপারেট এমিনেন্স অ্যাক্ট, সেই আইনটা ছিল 1953 সালে এই আইনটা প্রণীত হয়। এটা চরম বৈষম্যমূলক একটা আইন ছিল। এই আইনের মাধ্যমে সরকারি কাজে যেমন তাছাড়া শিল্প, সরকারি খনি, বিভিন্ন প্রতিষ্ঠানে শ্বেতাঙ্গদের জন্য চাকরি সংক্রান্ত যেটা বলা হয়েছিল ইয়াতে সংরক্ষণ করা। এর আইনের অধীনে, সেটা আগেও বলছে, আইনের অধীনে কি করা হয়, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানে অশ্বেতাঙ্গদের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হয়। এছাড়া আরও আইন ছিল, যেমন একটা ছিল যেমন 180 বলে 180 ডে অ্যাক্ট, আইন প্রণীত। এই আইনে কিন্তু বলা সন্ত্রাসী অথবা সন্ত্রাসী কাজের সাথে জড়িত কোনো ব্যক্তিকে যদি সন্দেহ করা হয়, কেবল সন্দেহের ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য কি করা যাবে, আটক রাখার অধিকার পুলিশকে দেওয়া হয়। আবার এই যে আইনগুলি, আবার পরবর্তীতে কিন্তু এই আইনগুলি কিন্তু বলা 1910 সালে থেকে আইনগুলি, 10 সালের আগের থেকে কিন্তু আইনগুলি ছিল। পরবর্তীতে 1948 সালে যখন ন্যাশনালিস্ট পার্টি ক্ষমতা আসে তখন এই আইনগুলিকে সংশোধন করা হয়, পরিবর্তন করা হয়। আবার নতুন কিন্তু অনেক আইনের সাথে যুক্ত করা হয়। আবার বিশেষ করে আমরা দেখি যে আইনটা সবচেয়ে ইয়া ছিল সেটা হলো বান্তুস্তান, যেটা ছিল নেটিভ ট্রাস্ট অ্যান্ড ল্যান্ড অ্যাক্ট। এই আইন পাশ করা মানে বান্তুস্তানগুলিকে আর জোরদার করা। তোমাদেরকে আমি বলেছি যে এই আফ্রিকাতে, তখন দক্ষিণ আফ্রিকাতে 10টি বান্তুস্তান ছিল। এবং আবার এই বান্তুস্তানগুলি কিন্তু এক একটা বান্তুস্তানে কিন্তু দক্ষিণ আফ্রিকা
এক একটা গোত্রের জন্য কিন্তু নির্ধারিত ছিল। মানে সব গোত্রে কিন্তু বিভিন্ন গোত্র কিন্তু মানে একটা বান্তুস্থানে থাকতে পারতো না। প্রত্যেকটা বান্তুস্থান কিন্তু আলাদা আলাদা গোত্রের অবস্থান ছিল এবং এর মধ্যে কিন্তু 4টি বান্তুস্থানে স্বায়ত্তশাসন দেওয়া হয়। সব বান্তুস্থানে কিন্তু স্বায়ত্তশাসন দেওয়া হয় না, দেওয়া হয় নাই। এবং এছাড়া কিন্তু আরও আইন যেগুলি করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আইন করা হয়, যেমন শ্বেতাঙ্গদের বাস, তারপরে শ্বেতাঙ্গদের পার্ক, শ্বেতাঙ্গরা যেখানে বাজার, এগুলি কিন্তু কৃষ্ণাঙ্গরা কিন্তু ব্যবহার করতে পারতো না। ওদের জন্য আলাদা সব কিছু আলাদা নির্ধারিত ছিল। এবং এর পরের থেকে পরবর্তীতে এই এর বিকাশটা কিন্তু আরও বাড়তে থাকে এবং আরও কঠোরভাবে আইন করা হয়। শুধু তাই নয়, এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বর্ণ বৈষম্য নীতি চালু করা হয় অধীনে। সেটা 1959 সালে আমরা দেখি যে শ্বেতাঙ্গ এবং অশ্বেতাঙ্গদের জন্য পৃথক উচ্চশিক্ষার নীতি এবং প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এবং তাহলে যেটা আমরা বলতে পারি যে 1990 দশক পর্যন্ত একের পর এক শ্বেতাঙ্গ সরকার দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে কি করার জন্য বলা যায় প্রতিষ্ঠা করার জন্য নানাবিধ প্রচেষ্টা গ্রহণ করে। এবং যেটা শুরু হয় 1948 সালের, আমরা বলি শ্বেতাঙ্গ সরকার ক্ষমতা আসার পর, যার নাম ছিল তোমাদেরকে বলছি ডক্টর ড্যানিয়েল মেলানের নেতৃত্বে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এই বর্ণবাদকে বলা রূপ দেওয়া হয় এবং পরবর্তীতে 90 দশক পর্যন্ত একের পর এক দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে প্রতিষ্ঠা করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালায়। আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।